বস, মাইয়া কিছু কম পড়ছে। এখনো প্রায় 10টার মতো মাইয়া লাগবে, তাইলেই বিগ বসের কথা মতো আমরা মাইয়াগুলারে পাচার করে দিতে পারমু। তোদের যেসব ছেলেগুলোকে কাজে লাগিয়েছিস তাদের খবর কি? কয়েকটা পোলা তো নিজেদের কাজ ভালো মতোই শেষ করছে, তবে 2টা ছেলের এখনো কোনো খবর পাই নাই। ওদের খবর নে, তারা কিন্তু আমাদের ব্যাপারে সব জানে। তাদের দুর্বলতাকে হাত করে রেখেছিস তো? হ্যাঁ বস, একটা পোলার ছোট বইন আমাদের কাছে বন্দি আছে, আরেকটার বউ বন্দি আছে। গুড জব। যা, সব ঠিকঠাক করে পরে খবর দিবি। গতবারের মতো এবারও ট্রাফিকিংয়ে বাধা পড়লে বস আর আমাদের আস্ত রাখবে না, তাই যা করার সাবধানে করতে হবে। রাত আরও গভীর হয়ে আসে। বাহিরে নিস্তব্ধতা, তবে সেই নিস্তব্ধতার মাঝে বাহিরে কোথাও যেন অশনি সংকেত মাথাচাড়া বেয়ে উঠছে। পিয়াস তার কাজে প্রচুর ব্যস্ত হয়ে পড়ে, ফলে প্রিয়াকে সেভাবে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। এতে প্রিয়ার মন খারাপ হলেও সে সরাসরি অভিযোগ করেনি। সে বুঝতে পেরেছে পিয়াস প্রচুর ব্যস্ত। রাতে বাসায় ফিরেও লোকটা অনেক ক্লান্ত হয়ে যায়, কোনো রকম খেয়ে দেই শুয়ে পড়ে। প্রিয়া সব গুছিয়ে এসে শুতেই আবার তাকে বুকে আগলে রেখে ঘুমাবে। হয়তো সবসময়ের মতো ঘুমানোর আগে দুটো ভালো মন্দ কথা বলার সুযোগ হয় না, তাই বলে পিয়াস তো তাকে ভুলে যায়নি, ঠিকই বুকে আগলে রেখে ঘুমাবে। পিয়াসের এসব ছোট ছোট ভালোবাসার জন্যই প্রিয়া কোনো অভিযোগ করার সুযোগ পায় না। সে এখানে এসেছে আজ সপ্তাহখানেক হয়ে গেছে। প্রথম দুদিন পিয়াস একটু ফ্রি থাকলেও তারপর তার ব্যস্ততা শুরু হয়। প্রিয়া বুঝতে পারে কেন তার এমন সময় এখানে আসা নিয়ে পিয়াস সন্তুষ্ট ছিল না। প্রিয়ার রান্না শেখা এখনও চলছে, ঠিকই প্রতিদিন সে রান্না করছে, তবে কিছু না কিছু ভুল সে করবেই। তবে পিয়াস সেসব নিয়ে রাগ না করে তার ভুলগুলো ধরিয়ে দেয়। যেহেতু সারাদিন কাছে থেকে তাকে শেখাতে পারছে না, তাই প্রিয়াকে বকাবকি করে মন খারাপ করায় না, উল্টো প্রিয়ার উল্টোপাল্টা রান্না খেয়েই দিন কাটাচ্ছে। পিয়াস অফিসে চলে যেতেই প্রিয়া বোরিং ফিল করতে থাকে, তাই সে শাশুড়ির কাছে ফোন করে। সুরাইয়া বেগম ফোন ধরতেই সে সালাম দিয়ে কথা বলতে থাকে। কথাবার্তার এক পর্যায়ে যখন সে পিয়াস তার ব্যস্ততার কথা জানায়, তখন সুরাইয়া বেগম বলেন, তুমি বুঝো তাহলে আমি এখানে বসে ছেলের জন্য কতটা চিন্তা করতে থাকি। এমনও দিন যায় সে সারাদিনে একবারও ফোন করে না, সারাদিন ক্লান্ত থেকে রাতে গিয়ে ঘুমিয়ে যায়। এদিকে যে আমার টেনশনে ঘুম উধাও, সেদিকে তার খেয়াল থাকে না। আসলেই আম্মু, আজকাল আপনার ছেলের অনেক পরিশ্রম যাচ্ছে, রাতে এসে কোনো রকমে খেয়ে দেই শুয়ে পড়ে। অন্তত তুমি সেখানে আছো বলেই আমার শান্তি। এই যে তোমার সাথে কথা বলে হলেও আমার ছেলের সব খবর পাচ্ছি। তুমি সেখানে না গেলেও আমি নিজেই তোমাকে পাঠাতাম। ছেলে আমার একা থেকে কি খায় কি করে জানি না তো। তুমি মা সময় সময় খবর দিও আমায়। আচ্ছা আম্মু, সকালে নাস্তা করেছেন আপনারা? ইমন, ইরিন কোথায়? নাস্তা করেছি আমরা, ছেলে মেয়ে দুটো কলেজে গেছে। তুমি সকালে কি রান্না করেছিলে? আসলে আম্মু, আজকে সকালে রুটি করেছিলাম, সাথে ছিল ডিমের তরকারি। মাশাআল্লাহ, তুমি ছিলে বলে একটু ভরপেট খেয়ে গেল ছেলেটা, নয়তো তো সব সময়ের মতো পাউরুটি জুস খেয়েই দৌড় দিত। প্রিয়া আর বলে না তার কাণ্ড কারখানার কথা। সেসব শুনলে নিশ্চয়ই বলবেন প্রিয়া যাওয়াতে সুবিধে হয়নি, বরং অসুবিধেই হয়েছে। এই তো সকালে সে রুটির ডো বানাতে গিয়ে পানি বেশি দিয়ে ফেলেছিল, তখন পিয়াস এসে ঠিকঠাক করে দিয়ে গেছে। আবার ডিম ঠিকঠাক সিদ্ধ না হয় ছিলতে পারছিল না, সেটাও পিয়াস করে দিয়েছে। বেচারা বিয়ে করে শান্তির বদলে আরও অশান্তি উপহার পেয়েছে। পিয়াস তার ভাগ্যের কথা চিন্তা করলে প্রিয়ার নিজেরই আফসোস হয়। শোনো মা, তোমার সাথে একটা কথা বলি, তোমার খালাতো ভাইয়ের সম্পর্কে। প্রিয়া নড়ে চড়ে বসে। রিদান ভাই আবার কি করল? জি আম্মু, বলুন। তোমার ভাই রিদানের সম্পর্কে আমাকে ডিটেলসে বলিও তো, মানে আগে কোথাও কোনো পছন্দ ছিল কিনা। একটা সম্পর্ক আগাতে হলে তো সবকিছু সম্পর্কে জেনে রাখা ভালো। আম্মু, সম্পর্কে আগানো মানে আমি ঠিক বুঝতে পারছি না। সুরাইয়া বেগম মুচকি হেসে বলেন, তুমি মা আমার বাড়ির বউ, তোমার সাথে অবশ্যই সব শেয়ার করা উচিত। তুমি তো দেখেছই আমার মেয়েটা কত বাচ্চামো করে। কিছুদিন ধরে দেখছি রিদানের সাথে ভালোই বাতালাপ হচ্ছে। ইরিন আবার রিদানের সকল কথাই শোনে। গতরাতে ইমনও এসে বলল একটু চিন্তা ভাবনা করতে। বুঝতেইছ কি বলতে চাইছি। এখনই পারিবারিকভাবে আগানোর আগে তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, যদি কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি জানাবো না, তাই তোমাকেই বলল সব খবর জেনে দিতে। প্রিয়া ব্যাপারটা বুঝতে পারে, একটা সম্পর্ক আগাতে হলে আগে নিজে থেকে সে বিষয়ে সকল খোঁজ খবর নিতে হয়। শুরুতেই পরিবারের সম্বন্ধ নিয়ে গেলে পরে না আগালে বিষয়টা খারাপ দেখায়, তাই প্রিয়াকেই বলল সব খবর জেনে দিতে। প্রিয়া একটু সময় চেয়ে নেয়। তার তো রিদানের সাথে সরাসরি কথা বলে নিতে হবে, তারপর না হয় শাশুড়িকে জানাবে। তার আগে পিয়াসের সাথেও একটু কথা বলে নিতে হবে।
প্রিয়া শাশুড়ির সাথে কথা বলে নিজের বাড়িতে ফোন করে। নসীন বেগম ফোন ধরেই বলেন, তুই কেন গেছিস ওখানে? এই ছোট বদমাসটাকে আমার কাছে ফেলে গেলি কেন? সাথে নিয়ে যেতে পারলি না? নাকি আমার শান্তি তোদের সহ্য হয় না? প্রিয়া হচ্চকচি খেয়ে যায়, আমতা আমতা করে বলে, আমি আবার কি করলাম? তুই কেন করবি? তুই করলে তোরটা জামাই দেখবে, কিন্তু ছোটটা করলে তো সব আমাকেই দেখতে হবে। আরে তুবাই বা কি করলো? যায়নি কোচিংয়ে, গত দুদিনই কোচিংয়ের কথা বলে বেরিয়েছে, যায়নি সেখানে, আজকেও যায়নি। তাই কোচিং থেকে ফোন এসেছে, পরপর 3 দিন কোনো খবর নেই, কোচিংয়ে পরীক্ষা চলছে, আর আমার মেয়ে কোথায় গিয়ে হাওয়া খাচ্ছে কে জানে। প্রিয়া চমকে যায়, তুবা তো এমন মেয়ে না, সে পড়াশুনো নিয়ে অনেক সিরিয়াস একটা মেয়ে, তার তো কোচিং ব্যাংক করার কোনো কারণ নেই। ফোন করেছিলে আম্মু? করিনি, আবার ফোন ধরেনি। আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখছি, হয়তো কোনো সমস্যা আছে, তুমি বকাবকি করিও না, পরে ব্যাপারটা আরও খারাপ হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, আমি একটু বকাবকি করলেই দোষ, তোরা আমার আড়ালে যত আকাম করে চলবি, আমও একটু কথা শুনাইলেই সব হিতে বিপরীত হয়ে যাবে। নৌশিন বেগম আর কিছুক্ষণ বকবক করে ফোন কেটে দেন। প্রিয়া একটু টেনশনে পড়ে যায়। মা ফোন রাখতেই সে তুবাকে ফোন করে। ফোন বাজছে ঠিকই, কিন্তু রিসিভ করছে না কেউ। প্রিয়া কয়েকবার ফোন করে, কোনো রেসপন্স নেই। তার খুব ভয় লাগতে শুরু করে। পিয়াজ থেকে শুনেছিল দেশের বিভিন্ন জায়গা থেকে নারীরা উধাও হয়ে যাচ্ছে। পিয়াজ সেই বিষয় নিয়েই কাজ করে যাচ্ছে। এখন তো না চাইতেও তুবাকে নিয়ে প্রিয়ার টেনশন লাগতে শুরু করে। এমন কিছু হলো না তো? তুবা আজও পার্কে এসে বসে আছে। সাম্মি আসবে তার সাথে দেখা করতে। গতকালকের আগের দিন সে সাম্মির সাথে দেখা করেছিল। সেদিন সাম্মি তার সাথে মোটেও মিসবিহেভ করেনি। তার হাত ঠিকই ধরেছিল, তবে বাজে টাচ করেনি, শুধু তার হাত ধরে রেখে ঘুরেছিল। তারা দুজন একটা ক্যাফেতে গিয়ে বসে গল্পও করেছিল। সাম্মি বলেছে তার মা বাবা নেই, শুধু একটা ছোট বোন আছে। বোনের পড়াশোনার জন্য গ্রাম থেকে চলে এসেছে। এখানে এসে সে চাকরি নিয়েছে, তাদের কোচিংয়েই ক্লাস করায়। যদিও তুবা এখনও সাম্মির ক্লাস পায়নি। সাম্মি নাকি আর্টসের স্টুডেন্টদের ক্লাস করায়, আর বোনকে একটা স্কুলে ভর্তি করিয়েছে। মেয়েটা নাকি খুবই ভালো স্টুডেন্ট, ক্লাস 8-এ পড়ে এবার। খুবই ভদ্র বোন তার। তারা দুই ভাই বোন এখানেই একটা বাসায় থাকে। আত্মীয় বলতে আর কেউ নেই। মা বাবার সাথে সাথে সকল আত্মীয়রাও উধাও হয়ে গেছে। সাম্মির ব্যাপারে এসব শুনে তুবার খুব খারাপ লেগেছে। পরিবার ছাড়া ছোট্ট বোনটাকে নিয়ে সাম্মিকে অনেক কষ্ট করতে হয়, তবুও কেমন সবসময় হাসি খুশি থাকে ছেলেটা। তুবা সাম্মির জন্য অপেক্ষা করতে থাকে। লোকটা সবসময় দেরি করে আসে, আর সে মেয়ে হয়েও তাকে অপেক্ষা করতে হয়। তখনই দেখে সামনে থেকে সাম্মি দৌড়ে আসছে। তার পরনে একটা হুডি পরা। গতদিনও সে এভাবেই এসেছিল, যেন নিজেকে আড়াল করে রাখার চেষ্টা। সাম্মি এসেই তুবার পাশে বসে, পকেট থেকে দুটো চকলেট বের করে তুবার হাতে দেয়। তুবা রাগ করার সুযোগই পায় না। দেরি করে আসার কারণ জিজ্ঞাসা করতে যাবে, তখনই সাম্মি বলে, এক প্রকার দৌড়ে এসেছি আমি, তোমার জন্য ফুল আনাই হয়নি। লাগবে না আমার। না লাগবে, একটু বসো এখানে, আমি এক্ষুনি আসছি। আজ তোমায় কিছু বলার আছে আমার, একটু অপেক্ষা করো। তুবা কিছু বলার আগেই সে তার ফোনটা তুবার কোলের উপর রেখে তাড়াতাড়ি করে দৌড়ে যায়। অগত্যা তুবা সেভাবেই বসে থাকে। সাম্মি আনা চকলেটটা খুলে খাওয়া শুরু করে, আর আশেপাশে তাকিয়ে সাম্মিকে খুঁজতে থাকে। গেল তো গেলই, কাছে পিছে কোথাও দেখা যাচ্ছে না। তুবা চুপচাপ বসে থাকে। তখনই তার কোলের উপর রাখা সাম্মির ফোনটা ভাইব্রেট করে ওঠে। তুবা না চাইতেও ফোনটা হাতে তুলে নেয়। সেখানে একটা নাম্বার শো করছে, সেভ করা নেই। তুবা রিসিভ করে না, তবে পরমুহূর্তেই আবারও ফোন আসে। তুবা ফোনটা পাশে রাখতে গিয়ে আচমকা চাপ লেগে কল রিসিভ হয়ে যায়। সে বলতেই যায় ভুলে রিসিভ করে ফেলেছে, তখনই ওপাশ থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে ওঠে। শালা শুয়োর, বইনের লাইগা কোনো মায়া দয়া নাই নাকি? নাকি বইনরে আমাগোর কাছে দিয়ে গেছোস আনন্দ ফুর্তি করার লাইগা? দেখ, তোর সময় কিন্তু আর বেশি নাই। 2 দিনের মধ্যে বসের মাইয়া লাগবে। 2 দিন পরেই আমরা চালান দিমু। এর মধ্যেই একটা মাইয়া ধৈরা আইনা দিয়ে তোর বইনরে নিয়ে যাবি, নয়তো আমরা তোর বইনরেই ব্যবহার করে ফেলবু। দেখতে কিন্তু ভালাই সুন্দরী আছে মাইয়াটা, চড়া দামে বিক্রি করুন যাইব। এখন বুঝা দেখ তুই কি করবি। আমার যা কওয়ার কয়ে ফেলছি, রাখলাম এখন। ওপাশ থেকে ফোন কেটে যায়। তুবা তখনও শক্ট হয়ে বসে আছে। তার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। ঠিক সে সময় সেখানে সাম্যর আগমন ঘটে। তুবা সাম্যকে দেখে চমকে ওঠে, পিছিয়ে যায়। তুবাকে ভয় পেতে দেখে সাম্য স্থির হয়ে যায়। তাকিয়ে দেখে তুবার পায়ের কাছে তার ফোনটা পড়ে আছে। সে নিচু ঝুঁকে তার ফোনটা হাতে তুলে নেয়। লক খুলতেই সামনে একটা মিসড কল ভেসে ওঠে। এটা প্রথম কলটা, যেটা তুবা ধরেনি, তবে পরবর্তী কলটা তো সে রিসিভ করে ফেলেছিল। সাম্য তুবার দিকে তাকাতেই তুবা আরও ভয় পেয়ে যায়। তার চোখে মুখে আতঙ্ক দেখা যাচ্ছে। তারা বর্তমানে পার্কের যে জায়গাটায় আছে সেখানটা বেশ নিরিবিলি জায়গা। যেহেতু তুবা সবার আড়ালে দেখা করতে এসেছে, তাই এমন নিরিবিলিতেই সেফ মনে করেছে।
কিন্তু এখন সব জানার পর এই নিরিবিলি জায়গা যেন তার জন্য আতঙ্কের কারণ হয়ে ধরা পড়েছে। সাম্য একটু এগিয়ে আসে তুবার দিকে। এতে তুবা ভয় পেয়ে আরও পিছিয়ে যায়। সাম্য আর আগায় না, হাতে থাকা ফুলের গুচ্ছটা তুবার দিকে বাড়িয়ে দেয়। তবে তুবা সেটা নেয় না। সে তার দুহাত দিয়ে দুপাশে জামা আঁকড়ে ধরে। ভয়ে তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সাম্য একটু শ্বাস ফেলে ফুলের গুচ্ছটা পাশের শীটের উপর রেখে দেয়। তার হাতে আরেকটি ছোট্ট বক্স ছিল, সেটিও সে শীটের উপর রেখে দেয়। তারপর একটা বড় করে শ্বাস ফেলে তুবার দিকে তাকায়। জানি না কতটুকু শুনেছ তুমি, তবে আশা করছি যতটুকু জানার তা জেনে গেছ। এটাই সত্যি। হ্যাঁ, আমার বোন কারো কাছে বন্দী আছে, আর তাকে বাঁচাতে হলে আমায় লেনদেনের মতো প্রক্রিয়ায় যেতে হবে। একটা মেয়েকে দিয়ে আসব, পাল্টা আমার বোনকে ফেরত আনতে পারব। তুবা এবার কাপা কাপা কণ্ঠে বলে, তাই বলে আপনি বোনকে বাঁচাতে আরেকটা মেয়েকে ব্যবহার করবেন? আমি অসহায় তুবা। আমার বোনটা ছাড়া আমার আর কেউ নেই। ওকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই তুবা। আপনি আপনি তো পাগল হয়ে গেছেন। আপনি তো পারতেন পুলিশের কাছে যেতে, ওদের সাহায্য নিতে। তা না করে কেন তাদের কথায় চলছেন আপনি? ওরা আমার বোনকে বন্দী করে রেখেছে। কোথায় রেখেছে আমি জানি না। আমার উপর তাদের নজরদারি চলছে। আমি কিছু করলেও ওরা আমার বোনকে মেরে ফেলবে তুবা। সাম্য একটু এগিয়ে গিয়ে তুবার হাত ধরতে নেয়, তবে তুবা পিছিয়ে যায় আবারও। সে মানতেই পারছে না সাম্য তাকে ব্যবহার করেছে, তাকে ভালোবাসেনি। হঠাৎ সে ভেঙে পড়ে, কাপা কণ্ঠে বলে, আমাকেই কেন বেছে নিলেন আপনার টোপ হিসেবে সাম্য? আমি তো অভিনয় করিনি, আমি সত্যিই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। তাহলে আপনি কেন এতটা যত্ন নিয়ে, এতটা মায়া দেখিয়ে শেষে আমায় এভাবে ভেঙে দিলেন? আপনার প্রতিটা কথা সবই কি মিথ্যে ছিল? একটুও কি ভালোবাসা ছিল না আপনার ভেতরে? তুবা কিছুটা থেমে পুনরায় কণ্ঠে দৃঢ়তা রেখে বলে, আপনি বেঈমান, ধোঁকাবাজ, আর সবচেয়ে বড় কথা, আপনি কখনোই আমার যোগ্য ছিলেন না। আপনার জন্য আমার হৃদয়ে আর কোনো জায়গা নেই, না ভালোবাসা, না অপেক্ষা, শুধু শূন্যতা। আর সেই শূন্যতাটুকুও আমি খুব শীঘ্রই মুছে ফেলব। আজ থেকে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই সাম্য। সাম্য কি বলবে বুঝতে পারছে না। সে তো এমনটা চায়নি। সে একটা সাধারণ জীবন পার করতে চেয়েছিল। তবে বোনের মন রক্ষার্থে তাদের বান্দরবন ঘুরতে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায়। অধিক কৌতূহলী তার বোনটা নিজের ভুলে শত্রুদের পাল্লায় পড়ে যায়। সে অনেক খুঁজেও বোনকে পায় না। পুলিশে যোগাযোগ করলে জানায় 24 ঘন্টার আগে তারা মিসিং কেস নেবে না। সাম্য সব হারিয়ে পাথর হয়ে যায়। সারাদিন পেরিয়ে রাত হতেই তার কাছে একটা ফোন আসে। সেখান থেকেই জানানো হয় তার বোনকে বন্দী করে রাখা হয়েছে। প্রমাণস্বরূপ বোনের সাথে কথা বলিয়ে দেয় তাকে। বোনকে বাঁচাতে হলে তাকে এমন ডিলের মুখোমুখি হতে হয়। একটা মেয়েকে ধরে নিয়ে যেতে হবে, পাল্টা নিজের বোনকে সে ফেরত পাবে। অসহায় সাম্যকে তাদের কথা মেনে নিতে হয়। তুমি কি চাও এখন? আমাকে ধরে নিয়ে যাবে, ধরিয়ে যাবে ওদের কাছে, নিজের ছোট বোনকে বাঁচাতে আমাকে বলির পাঠা বানাবে? তবে অপেক্ষায় আছো কেন? আমি তো পাপ করেছি, তোমায় ভালোবেসে পাপ করেছি। এখন না হয় জীবন দিয়ে সেটা শুধরে নিব। হঠাৎই সাম্য এক পা পিছিয়ে যায়। তুবার দিকে তাকিয়ে বলে ওঠে, চলে যাও তুবা, এখান থেকে চলে যাও তাড়াতাড়ি। আজকের পর থেকে ভুলে যেও তোমার জীবনে সাম্য নামের কারো অস্তিত্ব ছিল। আমায় একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। তুবা থমকে যায়। সাম্য তাকে চলে যেতে বলবে সেটা সে কখনো ভাবেনি। আমাদের ভাই বোনের ভাগ্যে কি আছে জানি না, তবে সিমরান কখনো জানতে পারে অন্য কারো বিনিময়ে তাকে পেয়েছি আমি। সে আমায় কখনো ক্ষমা করবে না। চলে যাও তুবা, আমি নিজে থেকে তাদের কাছে মাথা নত করব। আর তাতেও বোনকে ফেরত না পেলে? বাসায় ফিরে তুবা মোটেও শান্তি পাচ্ছে না। সাম্যর সেই অসহায় চেহারাটা এখনও তার চোখের সামনে ভাসছে। সে বাসায় ফেরার পর থেকে নসীন বেগম ক্রমাগত বকাবকি করছেন। যতই বলুক বকবে না, তবু মন মানছে না। তুবা আসার পর থেকে চুপচাপ আছে, কিছুই বলছে না। তার এমন থমথমে চেহারা মায়ের মনকে আরও ব্যাকুল করে তুলছে। তুবার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নসীন বেগম প্রিয়াকে ফোন করেন। প্রিয়া সব শুনে বলে, আম্মু, তুমি ফোনটা তুবার কাছে নিয়ে যাও, আর আমি যখন কথা বলবো তখন তুমি রুমে থেকো না, হয়তো তোমায় দেখে ভয়ে সব বলবে না। নসীন বেগম মেয়ের কথা মতো ফোনটা তুবার কাছে ধরা দিয়ে চলে আসেন। তুবা ফোন কানে ধরতেই প্রিয়া বলে, তুবা, আমায় বল তোর কি হয়েছে, কোথায় ছিলি তুই? তুবা কিছুক্ষণ থেমে বলে ওঠে, তোর কথাই ঠিক ছিল আপু, সাম্যকে আমি কিছুই চিনতে পারিনি। ও ঠকিয়েছে আমায়, ও ভালো ছেলে না। প্রিয়া বলে, কিছু করেছে কি তোর সাথে? আমাকে সব বল, আমি সব ঠিক করে দেব। তুবা হঠাৎ ফুঁপিয়ে ওঠে। প্রিয়া একটু বিচলিত হয়ে পড়লে তুবা ধীরে ধীরে তাকে সব জানায়। এমনকি সাম্যর ব্যাপারে সে যা যা জানে সব বলে দেয়। এটাও বলে দেয় সাম্য কোন বিপদে পড়ে তার সাথে এসব করতে গিয়েছিল।
প্রিয়া সব শুনে বোনকে শান্ত করে। তার খুব খারাপ লাগছিল, আজ সে বাসায় থাকলে তুবাটাকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। তবে ভাগ্য ভালো, ছেলেটা তার সাথে কিছু করেনি। কিন্তু কেন করল না? তার হাতে তো সুবর্ণ সুযোগ ছিল তুবাকে হাত করে নিজের বোনকে উদ্ধার করা। তা না করে তুবাকে ছেড়ে দেওয়া দেখে প্রিয়ার বেশ চিন্তা হচ্ছে। এটা আবার অন্য কোনো ভাদ নয় তো? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।